হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে নিয়ে চলে এসেছি কেমিস্ট্রির আরও একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য, সেটা হলো কি তেজস্ক্রিয়তা পার্ট 2। আচ্ছা, আগের দিন বা আগের ক্লাসে আমরা প্রত্যেকেই নিউক্লিয় বিভাজন পড়েছিলাম। তাহলে কি আমরা কি জানি নিউক্লিয় সংযোজন জিনিসটা কি, কেন সংযোজনের আগে বিভাজন হওয়া আমার অত্যন্ত জরুরি, বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ঠিক কোন কোন প্রিকশনস নেওয়া উচিত বা কোন কোন সাবধানতা অবলম্বন করা উচিত, বা আমরা কি এটা জানি যে চেরনোবিলের মতো শহরে কি করে এত বড় একটা নিউক্লিয় দুর্ঘটনা ঘটেছিল। তাহলে এই প্রত্যেকটা টপিক সম্বন্ধে জানতে আজকে আমাদের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা শুরু করবো আজ থেকে তেজস্ক্রিয়তা পার্ট 2। তো চলো একদম প্রথমে আমরা স্টার্ট করছি পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর। আচ্ছা, এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কনসেপ্ট সবার সামনে আমাদের সামনে কে নিয়ে আসছেন? তিনি হচ্ছেন কি অটো হ্যান অ্যান্ড ফ্রান্স স্ট্রাসম্যান, দ্যাট মিনস শিকাগো ইউনিভার্সিটির দুজন প্রফেসর। তো কি বলছে, পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন হয়। অর্থাৎ এই যে আমরা আগের সেশনটায় দেখেছিলাম নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন, ফিশনটা আমার কি ছিল? চেইন রিঅ্যাকশন ছিল, কিন্তু সেই চেইন রিঅ্যাকশনটা আমাদের কন্ট্রোলে থাকতো না, আনকন্ট্রোলড চেইন রিঅ্যাকশন। কিন্তু পারমাণবিক চুল্লিতেও আমরা নিউক্লিয়ার ফিশনটা করিয়ে থাকি, বিভাজনটাকে করিয়ে থাকি, কিন্তু সেখানে নিউক্লিয়ার ফিশনটা আমার কি হয়? কন্ট্রোলড চেইন রিঅ্যাকশন হয়। চেইন রিঅ্যাকশন মানে কি? একটা এলিমেন্ট ভেঙে তিনটে তৈরি হলো, তিনটে থেকে আবার প্রত্যেকটা ভেঙে ভেঙে আলাদা আলাদা করে আমার তিনটে তৈরি হলো। দ্যাট মিনস এই যে চেইন রিঅ্যাকশনটা যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে, এটাই তো বিভাজন। কিন্তু পারমাণবিক চুল্লিতে আমরা নিউক্লিয় বিভাজনটাকেই করছি, কিন্তু সেটাকে নিয়ন্ত্রিতভাবে, কন্ট্রোলড চেইন রিঅ্যাকশন। আনকন্ট্রোল চেইন রিঅ্যাকশন, অ্যাটম বম যখন ফেলা হয়েছিল তখন সেখানে কি হয়েছিল? একটা এলিমেন্ট থেকে তিনটে, সেই তিনটের প্রত্যেকটা থেকে তিনটে, আরও তিনটে, এরকম করে আমার একটা আনকন্ট্রোলড চেইন রিঅ্যাকশনটা কিন্তু চলছিলই। কিন্তু পারমাণবিক চুল্লিতেও আমরা নিউক্লিয়ার ফিশনটাকে করাই, কিন্তু সেটাকে আমরা কিন্তু নিয়ন্ত্রিতভাবে করিয়ে থাকি। কি বললাম পয়েন্টটা তাহলে ক্লিয়ার হলো? পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন হয়। পারমাণবিক চুল্লি একটি যন্ত্র যেটি নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশনের সময় বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। তার মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি হওয়ার প্রথম কারণটা আমরা জানলাম, কারণটা কি? বিদ্যুৎ তৈরি করা। তার মানে আমরা এই নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশনটা থেকেও ফার্দার কি তৈরি করতে পারি বা কি জেনারেট করতে পারি? ইলেকট্রিসিটিটাকে কিন্তু আমরা জেনারেট করতে পারি। আর কি বলছে? জ্বালানি ফিশনেবল পদার্থ, অর্থাৎ এই পারমাণবিক চুল্লিতে যে আমাদের নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন করা হয়, এই নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশনের জন্য প্রয়োজনীয় পদার্থগুলো আমার কি কি? নাম্বার 1 কি বলছে? ইউরেনিয়ামের 235 এই আইসোটোপটা, প্লুটোনিয়াম 239, থোরিয়াম 232। তাহলে এই জাতীয় তেজস্ক্রিয় আইসোটোপগুলোকে আমরা কোনো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের অ্যাজ আ ফুয়েল হিসেবে ইউজ করতে পারি বা জ্বালানি হিসেবে কিন্তু ইউজ করতে পারি। তাহলে এখান থেকে আমরা মোস্ট তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম। নাম্বার 1 ইম্পর্টেন্ট পয়েন্টটা কি? পারমাণবিক চুল্লিতে যে ফিশনেবল পদার্থ বা জ্বালানি ব্যবহার করা হয় তার এক্সাম্পল হচ্ছে আমার এইগুলো। পারমাণবিক চুল্লির প্রধান কাজটা কি? বৈদ্যুতিক শক্তি উৎপাদন করা। আর পারমাণবিক চুল্লির মধ্যে আমরা নিউক্লিয়ার ফিশনটাকেই করিয়ে থাকি, কিন্তু সেটা নিয়ন্ত্রিতভাবে, দ্যাট ওয়াজ কন্ডিশনাল চেইন রিঅ্যাকশন করাই আমরা। ক্লিয়ার হলো এত অবধি প্রত্যেকের? পরের প্রশ্নে আমরা চলে যাই। কি বলছে? পরমাণু বোমা তৈরিতে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? পরমাণু বোমা তৈরিতে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? এটা নিয়ে আলোচনা আমরা আমাদের প্রিভিয়াস সেশনেই করেছি। এই প্রশ্নের উত্তর চাই প্রত্যেকের কাছে কমেন্ট বক্সের মধ্যে। কমেন্ট বক্সে জানাও এই প্রশ্নটার উত্তর কি হবে। পরমাণু বোমা তৈরিতে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, পরমাণুর সংযোজন, নাকি ইলেকট্রন সংযোজন? তাহলে পারমাণবিক বোমা তৈরিতে আমরা নিচের কোন পদ্ধতি ব্যবহার করি? এটার অ্যান্সার চাই প্রত্যেকের কাছে আমার কমেন্ট বক্সের মধ্যে। ওকে, চলে আসছি পরের স্লাইডে। তার আগে যাওয়ার আগে প্রত্যেককে বলতে চাই, তোমরা প্রত্যেকেই জানো যে মিসলেনিয়াসের এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে আগামী 15 সেপ্টেম্বর। এছাড়াও ক্লার্কশিপ হচ্ছে আমাদের নভেম্বরে। এছাড়াও আমরা জেনে গেছি যে স্টাফ সিলেকশন কমিশনের বোর্ড তৈরি হয়ে গেছে এবং তারা খুব শীঘ্রই গ্রুপ সি অ্যান্ড ডি এর রিক্রুটমেন্টটাও আমার স্টার্ট করে দেবে। এছাড়াও আমার হাতে রয়েছে পুলিশের এসআই কনস্টেবলের এক্সাম, প্লাস আমার হাতে রয়েছে WBPSCর আপকামিং এক্সাম, প্লাস আমার সাথে রয়েছে স্টাফ
স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অ্যান্ড ডি। তাহলে এই যে এতগুলো আমাদের রাজ্য সরকারি পরীক্ষা, এই প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু আলাদা আলাদা করে কোর্স কেনার দিন শেষ। আমরা নিয়ে চলে এসেছি প্রতিষ্ঠা এডুকেশনের পক্ষ থেকে বেঙ্গল কম্বাইন্ড কোর্স। একটা মাত্র কোর্স কিনবো, একটা মাত্র কোর্সের দ্বারা পড়াশোনা করব, প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে আমরা কিন্তু অ্যাপ্লাই করে ক্লিয়ার করতে পারবো। তাহলে কি বলছে এখানে, সমস্ত রাজ্য সরকারি চাকরির জন্য ফুল 1 ইয়ার প্রিপারেশন, এবং এই কোর্সটা কিন্তু অনলাইন মোডে হবে। আর এক বছর এই কোর্সের ফি হচ্ছে কি আমাদের অনলি 689 রুপিস, 689 টাকা ওয়ান টাইম পেমেন্টের বিনিময়ে আমরা কিন্তু এই পুরো কোর্সটাকে পারচেস করতে পারবো, যেখানে পিএসসি, পুলিশ, আইসিডিএস প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু আমরা নিজেদেরকে প্রিপেয়ার করে নিতে পারবো। এই কোর্সের মধ্যে তোমরা কি পাবে, এই কোর্সের মধ্যে তোমরা পাবে হচ্ছে গিয়ে লাইভ ক্লাসেস উইকে 5টা করে, রেকর্ডেড ক্লাসেস, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট এবং এক্সপার্ট ফ্যাকাল্টি গাইডেন্স। তাহলে আর দেরি না করে অবশ্যই আমাদের ওয়েবসাইট www.pratishtha.co.in অথবা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে সেখানে লগ ইন করলেই কিন্তু তোমরা এই কোর্সটাকে পারচেস করতে পারবে। আর এই কোর্সের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। আচ্ছা, পরের পয়েন্টে আমরা চলে আসছি। দেখো, এই যে আমাদের মেন টপিক ছিল না আজকে পড়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড হচ্ছে আমার এটা। এই স্লাইডটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্লাইডকে কিন্তু এখানে আমরা দেখতে পেলাম। কি বলছে এখানে, নিয়ামক, রড নিয়ন্ত্রণ এবং কুল্যান্ট। ওকে, নিয়ামকের কাজটা কি, এগুলো হচ্ছে গিয়ে কি বলতো, এগুলো হচ্ছে গিয়ে প্রিকাউশনস, মানে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর চালাতে গেলে আমাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হয়। তাহলে যে কোনো একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর চালাতে গেলে আমাকে তিনটে জিনিস বা তিনটে প্রিকশনস মাস্ট আমার নিতেই হবে। নাম্বার 1 নিয়ামক, রড নিয়ন্ত্রণ এবং কুল্যান্ট। ওকে, চলো ফার্স্টে আমরা চলে আসি নিয়ামক পড়তে। কি বলছে, নিউট্রনের গতি নিয়ন্ত্রণ করে। নিউট্রনের গতি সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে নিউট্রনের গতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য কার দরকার পড়বে, আমার নিয়ামকের দরকার পড়বে। আর নিয়ামক হিসেবে বেসিক্যালি কাদের কি ব্যবহার করি আমরা, ভারী জল বা ডিউটেরিয়াম অক্সাইড, গ্রাফাইট ধাতু প্রভৃতি নিয়ামক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে একদম প্রথম পয়েন্ট আমাদের যেটা জানতে হবে, নিয়ামক জিনিসটা কি, যেটা আমার নিউট্রনের গতিটাকে নিয়ন্ত্রণ করে এবং যেখানে আমরা ভারী জল এবং গ্রাফাইটটাকে অ্যাজ আ নিয়ামক হিসেবে কিন্তু ব্যবহার করে থাকি। নেক্সট পয়েন্টে আমরা চলে যাই, রড নিয়ন্ত্রণ। এটি উৎপাদিত নিউট্রন শোষণ করে, অর্থাৎ যদি আমার নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউট্রনের পরিমাণটা অত্যাধিক হারে বেড়ে যায়, তার সংখ্যাটাকে কমানোর জন্য আমরা কাকে ব্যবহার করব, কন্ট্রোলড রডটাকে ব্যবহার করব। আর কন্ট্রোলড রড হিসেবে কি ব্যবহার করা যেতে পারে, দ্যাট মিনস ক্যাডমিয়াম এবং বোরন, ক্যাডমিয়াম এবং বোরনের তৈরি, সেটাকে আমরা কন্ট্রোলড রড হিসেবে ব্যবহার করতে পারি। লাস্ট ওয়ান হচ্ছে গিয়ে কুল্যান্ট। দেখো, নিউক্লিয়ার রিঅ্যাক্টর কেন, তুমি পৃথিবীর যে কোনো রিঅ্যাক্টর নিয়ে নাও, সেই রিঅ্যাক্টরটাকে ঠান্ডা করার জন্য কুল্যান্ট অত্যাবশ্যকীয় জিনিস। তাহলে পৃথিবীর যে কোনো রিঅ্যাক্টরে তুমি নাও না কেন, তার মধ্যে কুল্যান্টকে তোমার রাখতেই হবে, কারণ কুল্যান্টের প্রধান কাজ কি, নিউক্লিয়ার রিঅ্যাক্টরটাকে ঠান্ডা করতে হেল্প করে। ঠিক একই রকমভাবে নিউক্লিয়ার রিঅ্যাক্টরটাকে ঠান্ডা করার জন্য আমরা কুল্যান্টটাকে ব্যবহার করব। কি কি ব্যবহার করা হয়, ঠান্ডা জল, বায়ু, কার্বন ডাই অক্সাইড কুল্যান্ট হিসেবে কিন্তু এখানে ব্যবহার করা হয়। দ্যাট মিনস এখানে আমরা নেব হচ্ছে গিয়ে ভারী জল, তার সাথে নেব মিক্সচার অফ হিলিয়াম অ্যান্ড কার্বন। এই মিশ্রণটাকে বেসিক্যালি কিন্তু নেওয়া হয় অ্যাজ অ্যান কুল্যান্ট হিসেবে। তাহলে বেসিক্যালি একটা হলো নিয়ামক কি করবে, নিউট্রনের গতিটাকে কমাবে। রড নিয়ন্ত্রণ কি করবে, নিউট্রনের পরিমাণটাকে কমাবে। কুল্যান্টের কাজ কি, নিউক্লিয়ার রিঅ্যাক্টরটাকে ঠান্ডা করতে হেল্প করবে। তাহলে বেসিক্যালি এই তিনটে প্রিকশন আমায় নিতে হবে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে সঠিকভাবে চালনা করার জন্য। ক্লিয়ার হলো এভরিওয়ান, প্রত্যেকের এত অবধি, এই অবধি প্রত্যেকের ক্লিয়ার হলো। চল নেক্সট পয়েন্টে আমরা চলে আসি। নেক্সট পয়েন্ট কি বলছে, নিউক্লিয় সংযোজন কোনো কোনো ক্ষেত্রে
অতি উচ্চ তাপমাত্রায় দুটি স্বল্প ভরযুক্ত পরমাণুর নিউক্লিয়াস একত্রিত যুক্ত হয়ে একটি বৃহত্তম নিউক্লিয়াস গঠন করে এবং প্রচুর শক্তি নির্গত হয়। বেসিক্যালি কি হয়, ধরো আমি বললাম একটা আমার হাইড্রোজেনের আইসোটোপ, দ্যাট মিনস 21H, প্লাস বললাম তোমাকে আরও একটা হাইড্রোজেনের আইসোটোপ, দ্যাট মিনস 21H। এবারে এই দুটো যখন একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, যুক্ত হয়ে 4 হিলিয়ামকে তৈরি করে। আর তার সাথে আমার কি রিমুভ হয়, তার সাথে আমার কিন্তু অনেকটা পরিমাণে রিমুভ হচ্ছে গিয়ে এনার্জিটা, তার সাথে অনেকটা পরিমাণে কি রিমুভ হলো, তার সাথে কিন্তু অনেকটা পরিমাণ এনার্জি আমার রিমুভ হয়ে গেল। তাহলে 21H ইকুয়াল টু 4 প্লাস এনার্জি। 21H মানে এখানে হাইড্রোজেনের দুটো অ্যাটম পরস্পর বা আইসোটোপ পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো, 4 হিলিয়ামকে তৈরি করলো। কি বলছে, নিউক্লিয় সংযোজন কোনো কোনো ক্ষেত্রে অতি উচ্চ তাপমাত্রায় স্বল্প ভরযুক্ত দুটো পরমাণুর নিউক্লিয়াস একত্রে যুক্ত হয়ে একটি বৃহত্তম নিউক্লিয়াস তৈরি করে এবং প্রচুর পরিমাণে এনার্জিটাকে রিমুভ করে। তখন সেই নিউক্লিয় বিক্রিয়াটাকে আমরা কি বলি, নিউক্লিয় সংযোজন বলে চলি। এবারে এই পয়েন্টটাকে ভালো করে খেয়াল করো, আমি যে এই দুটোকে জোড়ার জন্য আমার অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন হবে। তাহলে এই যে দুটো নিউক্লিয়াস বা দুটো আইসোটোপকে আমি একে অপরের সাথে জুড়ছি এবং তার জন্য যে আমার অতিরিক্ত এনার্জিটার প্রয়োজন হবে বা তাপের প্রয়োজন হবে, সেটাকে প্রোভাইড করবে কে, সেটাকেই প্রোভাইড করবে আমাদের নিউক্লিয় বিভাজন বা ফিশনটা। সেটাকেই প্রোভাইড করবে কে, নিউক্লিয় বিভাজন বা ফিশনটা কিন্তু সেখানে কি আমার প্রোভাইড করবে। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? তাহলে তখন সেই বিক্রিয়াকে আমরা কি বলবো, নিউক্লিয় সংযোজন বলে চলবো। দ্যাট মিনস নিউক্লিয় সংযোজন হতে গেলে যে পরিমাণ এনার্জিটা আমার দরকার সেটাকে প্রোভাইড করতে হেল্প করবে কে, সেটাকে প্রোভাইড করতে হেল্প করবে হচ্ছে গিয়ে আমাদের এই নিউক্লিয় বিভাজনটা। তাহলে সংযোজনের জন্য বিভাজন হওয়া অত্যন্ত প্রয়োজন, কারণ সংযোজন করতে গেলে যে পরিমাণ এনার্জির আমার দরকার সেই পরিমাণ এনার্জিটা প্রোভাইড করতে পারবে একমাত্র আমার কে, বিভাজনের পার্টটা। ক্লিয়ার হলো এভরিওয়ান? প্রত্যেকের বোঝাতে পারলাম আশা করি প্রত্যেককে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি নতুন নিউক্লিয়াসে ভরের চেয়ে সংযোজিত নিউক্লিয়াসগুলোর মোট ভর অনেক বেশি হয়। আচ্ছা, নতুন নিউক্লিয়াসের ভরের চেয়ে সংযোজিত নিউক্লিয়াসগুলির মোট ভর অনেক বেশি হয়। নিউক্লিয় সংযোজন অতি উচ্চ তাপমাত্রায় এবং উচ্চ চাপে ঘটে থাকে। উদাহরণটা আমার কি, সংযোজনের উদাহরণ বারবার এক্সামে আমাদের এই কোশ্চেনটা এসে থাকে যে নিউক্লিয় বিভাজনের এক্সাম্পল হলো গিয়ে অ্যাটম বম্ব অ্যান্ড নিউক্লিয়ার রিঅ্যাক্টর, কিন্তু নিউক্লিয় সংযোজনের উদাহরণটা আমার কি, উদাহরণের মধ্যে নাম্বার 1 হলো গিয়ে হাইড্রোজেন বোমা, দ্বিতীয় হলো গিয়ে সূর্যের মধ্যে থাকা এনার্জি। এগুলো প্রত্যেকটা আমার কিসের এক্সাম্পল, নিউক্লিয় সংযোজনের এক্সাম্পলের মধ্যে পড়ে। ক্লিয়ার হলো আশা করি প্রত্যেকের এত অবধি? যাচ্ছি আমরা আমাদের পরের। আচ্ছা, পরের স্লাইডে যাওয়ার আগে প্রত্যেককে বলতে চাই মিসলেনিয়াস চলে আসছে আমাদের 15 সেপ্টেম্বর, ক্লার্কশিপ চলে আসছে আমাদের নভেম্বরে। আর যে কোনো এক্সাম ক্লিয়ার করতে গেলে এবং এক্সামের প্রিভিয়াস ইয়ারে কী টাইপের কোশ্চেন এসছে বা আপকামিং আমাদের কোন ধরনের কোশ্চেন্স তৈরি হতে পারে, এই প্রত্যেকটার একটা বেসিক আইডিয়া করার জন্য কিন্তু আমাদের মক টেস্ট দেওয়া ইম্পর্টেন্ট। তো তাই তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি ক্লার্কশিপের মক টেস্ট এবং মিসলেনিয়াস মক টেস্ট। এখানে তোমরা কি পাবে, 5টা করে ফুল লেন্থ মক টেস্ট প্লাস 50+ টপিক ওয়াইজ টেস্ট পাবে। টেস্টগুলোকে তোমরা অনলাইনে ঘরে বসে দিতে পারছো, তার সলিউশন পাবে এবং সেগুলোর পিডিএফটাকেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। ক্লার্কশিপের ফি হচ্ছে কি অনলি 47, মিসলেনিয়াসের ফি হচ্ছে কি অনলি 56। এছাড়াও যারা কম্বাইন্ড মক টেস্টের সিরিজ নিতে চাইছো, WBPSC কম্বাইন্ড মক টেস্ট সিরিজ, যেখানে কিন্তু তোমরা 15টা ফুল লেন্থ মক টেস্ট পাবে, 50+ টপিক ওয়াইজ টেস্ট পাবে, প্রত্যেকটা সলিউশন তার অনলাইনে দিতে পারছো, প্লাস তার র্যাঙ্কগুলোকেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারছো এবং পিডিএফটাকেও ডাউনলোড করতে পারছো। আর এই পুরো মক টেস্টের ফি কম্বাইন্ডের হচ্ছে কি 97। আর এই মক টেস্টগুলো সম্বন্ধে আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নেব প্রত্যেকে আমরা, সেটা হচ্ছে কি 9088890010-তে। ওকে, চল
নেক্সট আমরা চলে আসছি নিচের বাক্যগুলি দেখো। আচ্ছা কি বলছে এখানে, পয়েন্টটাকে একবার আমরা পড়ে নিই। কি বলছে, নিউক্লিয় সংযোজন অপেক্ষা নিউক্লিয় বিভাজনে বেশি শক্তি উৎপন্ন হয়, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া খুব উচ্চ তাপমাত্রায় ঘটে। আচ্ছা এই প্রশ্নটার উত্তর কোশ্চেন নাম্বার 2 হবে, সরি এটা এই প্রশ্ন নম্বর 2টা, এই কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার কমেন্ট বক্সে প্রত্যেকে দেবে। কোশ্চেনটা কিন্তু আহামরি সোজা নয়, একটু আমাদের ঘুরিয়ে দিয়েছে, কারণ এখানে আমাকে দুটো স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা ঠিক বা কোনটা ভুল এটা আমাকে জানতে হবে তোমাদের কমেন্ট বক্সের মধ্যে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও, তারপর আমি দেবো এটার অ্যান্সার। কি বলছে নিচের বাক্যগুলি দেখো, কি বলছে এখানে, নিউক্লিয় সংযোজন অপেক্ষা বিভাজনে বেশি শক্তি উৎপন্ন হয়, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া খুব উচ্চ তাপমাত্রায় ঘটে। এই দুটো বাক্য বা স্টেটমেন্টের মধ্যে দুটোই কি সঠিক, দুটোই কি ভুল, নাকি দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক বা কোনটাই বা ঠিক, এটা প্রত্যেকে তোমরা আমায় কমেন্ট বক্সে জানাবে। ওকে চল নেক্সট আমরা চলে আসছি তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। যে কোনো এক্সাম, স্টেট বলো সেন্ট্রাল বলো, যে কোনো এক্সামের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, বারবার এখান থেকে আমাদের প্রশ্ন এসছে। কি বলছে, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। একদম প্রথমে আমরা দেখে নেব আয়োডিন 131, একদম প্রথমে আমরা দেখব আয়োডিন 131 কি বলছে, থাইরয়েড গ্রন্থিটির কার্যকলাপ অধ্যয়ন করতে ব্যবহৃত হয়। থাইরয়েড গ্রন্থি, থাইরয়েডের ফলে কি হয়, আমাদের থাইরক্সিন হয়, ট্রাই আয়োডোথাইরোনিন, টেট্রা আয়োডোথাইরোনিন বা থাইরক্সিন, থাইরোক্যালসিটোনিন। তাহলে এই প্রত্যেকটা ডিজিজ বা থাইরয়েড গ্রন্থির কার্যকলাপটাকে অধ্যয়ন করতে বেসিক্যালি আমরা যেই আইসোটোপটাকে ইউজ করব তার নাম হলো কি আয়োডিন 131। নেক্সট ইম্পর্টেন্ট বলছে আমাদের কোবাল্ট 60, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা যে আইসোটোপ, যেই তেজস্ক্রিয় আইসোটোপটাকে আমরা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করি তার নাম কি, কোবাল্ট 60। নেক্সট ইম্পর্টেন্ট আয়রন 59 কি বলছে, অ্যানিমিয়া নিয়ন্ত্রণ করতে এবং অপুষ্টিজনিত রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়। অ্যানিমিয়া নিয়ন্ত্রণ করতে এবং অপুষ্টিজনিত রোগ নির্ণয় করতে ব্যবহার করা হয় কি, আয়রন 59। নেক্সট এক্সাম্পল আমার কি বলছে, ফসফরাস 32 লিউকোমিয়া চিকিৎসায়, পলিসাইথেমিয়া চিকিৎসায় ব্যবহার করা হয় কাকে, ফসফরাস 32 কে। নেক্সট আমার কি বলছে, সোডিয়াম 24 লবণ দ্রবণের সঙ্গে ইনজেকশন রক্ত জমাট বাঁধার, আচ্ছা দ্যাট মিনস স্যালাইনের কথা বলছে এখানে, রক্ত জমাট বাঁধার উপস্থিতি শনাক্তকরণে ব্যবহার করা হয় আমাদের সোডিয়াম 24 কে। তাহলে এগুলো প্রত্যেকটা আমার তেজস্ক্রিয় আইসোটোপ এবং অন্যান্য আইসোটোপের ব্যবহার। নেক্সট পয়েন্ট আমার এখানে কি বলছে, রেডিও কার্বন ডেটিং। নেক্সট পয়েন্ট আমার কি বলছে, রেডিও কার্বন ডেটিং। অধ্যাপক লিবির সর্বপ্রথম এর ধারণা দেন। এই প্রক্রিয়া জৈব যৌগের বয়স নির্ধারণ করে। জৈব যৌগের বয়স মানে তুমি এখানে জাস্ট ধরে নাও হচ্ছে গিয়ে জৈব যৌগের বয়স মানে দ্যাট উইল ডিফাইন বাই, যেটা হচ্ছে গিয়ে ধরো তুমি কোনো অ্যান্টিক জিনিস বা যার মধ্যে কোনো জীবজ উপাদান পূর্ববর্তীকালে ছিল বর্তমানে নেই, তো সেই সকল পূর্ববর্তী জীবজাত উপাদান বা জৈব যৌগগুলোর বয়স নির্ধারণ করি আমরা কিসের সাহায্যে, রেডিও কার্বন ডেটিং এর সাহায্যে। সময়ের সাথে C14 এবং C12 এর অনুপাত মৃত কোষগুলোতে হ্রাস ঘটায়, আর মুখ্যত এটি বয়স নির্ধারণ করতেও আমাদের কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা রেডিও কার্বন ডেটিং, আরেকটা হয় আমাদের ইউরেনিয়াম ডেটিং, যেখানে ইউরেনিয়ামটাকে আমরা ইউজ করে থাকি। কার্বনের একমাত্র তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা, আমাদের C14টা। ওকে আচ্ছা লাস্টে ক্লাস শেষ করার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা আমাদের প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের অফলাইন ক্লাসেস এবং অনলাইন ক্লাস, ব্যাচ, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্টের ডিটেলস জানতে চাও, ওকে এছাড়াও ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, ভিডিওস এবং মক টেস্টগুলোকে দিতে চাও, তাহলে অবশ্যই তোমরা লগ ইন করতে পারো আমাদের www.pratishtha.co.in বা প্লে স্টোর থেকে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই অ্যাপটাকেও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবং এই দুটো জায়গায় গিয়ে লগ ইন করলে তোমরা আমাদের অফলাইন এবং অনলাইন ক্লাসেস, ব্যাচেস, মক টেস্টের ডিটেল প্লাস ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল মক টেস্টগুলোকে কিন্তু তোমরা অ্যাপিল করতে পারবে। এছাড়াও আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নেব প্রত্যেকে আমরা 9088890010 তে।
তাহলে আজকে আমাদের তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির ক্লাস এই পর্যন্ত। সেশনটিকে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এছাড়াও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এ ধরনের আরও ভিডিও পেতে। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।